শুভ সন্ধ্যা। প্রাথমিক টেট উত্তীর্ণ ভাবি শিক্ষক শিক্ষিকাকে গত দুটো বছর আমরা একভাবেই একই অবস্থায় কিন্তু ধারাবাহিক আন্দোলন, আইনি পথে লড়াই করে চলেছি। কোনো আপাতত কোনো পরিবর্তন আমরা দেখতে পাই না, এখনো পর্যন্ত চূড়ান্তভাবে পরিবর্তন দেখতে পাইনি। তবে কিছু না কিছু পরিবর্তন হয়েছে। গতকাল প্রাথমিক পর্ষদ সভাপতি দেখা করেছিলেন। আমরা জানেন বসে নেই, তো বেশ কিছুক্ষণ আলোচনা হয়েছে। আমি দীর্ঘায়িত করব না, কারণ সকলে ব্যস্ততার মধ্যে থাকে, অনেকের সংসার। থাকে তো যে কথাটা গতকাল বিশেষভাবে আলোচনা হয়েছে যে স্যার এবছরে নিয়োগ পাবো কি, আর কত ভ্যাকান্সি আসবে। এছাড়াও আরও কিছু আইনি বিষয়ে আলোচনা হয়েছে, এগুলো আমি বলছি, বিস্তারিত না বললেও কিছু কিছু আভাস আপনাদের সামনে দিয়ে যাব। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? মিউট করা? হ্যাঁ, শতাব্দী দিদি ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? শুনতে পাচ্ছেন? যদি একটু কমেন্ট করেন। হ্যাঁ, মিউট তো অফ করাই আছে। একদম। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? বেশ বেশ, থ্যাংক ইউ শতাব্দী দিদি, থ্যাংক ইউ। যে কথাটা বলছিলাম, আমার দুটোর সময় আসার কথা ছিল, কিন্তু নিজের ব্যক্তিগত কারণে, একটা সমস্যার কারণে আমি দুটোয় আসতে পারিনি। তো এখন চলে এলাম, আর সন্ধ্যাও আসতে পারিনি, অনেক কাজ ছিল। যাই হোক, যে কথাটা বলছিলাম, গতকাল মাননীয় প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মহাশয়ের সাথে দীর্ঘক্ষণ কথা হলো। দেখুন, ওনার ওনার কাছে প্রথম টেট, ওনার নিজের হাতের টেট 2022 টেট। এটা নিয়োগ নিয়ে উনি বেশ কয়েকবার শিক্ষামন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন আধিকারিকের সাথে কথা বলেন, এখনও বলছেন। তো একটা এটুকু বুঝলাম যে ওবিসি মামলা না মেটা পর্যন্ত নিয়োগ হবে না, ওবিসিদের বাদ দিয়েও নিয়োগ করবে না সরকার, সেটা আমরা সবাই জেনে গেছি। আর সেটাও অনভিপ্রেত, কারণ একটা শ্রেণীকে বসিয়ে রেখে বাদ দিয়ে নিয়োগ হবে না। আর 2022 স্টেট যারা আছে, যারা ওবিসি বা আদার্স কাস্ট যেগুলো সমস্যা ছিল, সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে। 2023-এর ব্যাপারটা আলাদা। সেদিন যে মামলা আমরা দেখেছিলাম, সুবির স্যারের যে মামলা, 23 স্টেটের রেজাল্ট পর্ষদ দিতে চাইছে না, আর অন্যদিকে যেসব অ্যাডভোকেটরা ছিলেন তারা চাইছিল রেজাল্টটা পাবলিশ করতে। সেই কথার সূত্রেই কিন্তু এই কথাটা উঠেছে। কিন্তু অলরেডি যারা 23 কোয়ালিফাই করে বেনিফিট পেয়ে গেছেন, তাদের কোনো সমস্যা হবে না। আর ডিটেলসে আমি বলবো না বিষয়ে। আর সামনের দিনের বিষয়টা উনিও যেটা বললেন যে পরিষ্কারভাবে মনে করুন আপনারা টেট কোয়ালিফাই করে আছেন, কিন্তু নিয়োগ হচ্ছে না। এবার অনেকের বয়স পেরিয়ে যাচ্ছে, তারা তো আর নিয়োগে আসতে পারবে না। তো সামনের দিনে অনেক পরিবর্তন হবে। এর ছাড়াও গতকাল সমতা মঞ্চ থেকে অনেকেও গেছিল, যে একাডেমিকের বিষয়টা নিয়েও আলোচনা চলছে। এটা এটা জাস্ট আমি বলছি, অনেকেই গেছে যে একাডেমিক টেট ওয়েটেজের ব্যাপারটা, যে ডিএলএড এর মার্কসটা একটু বেশি বর্তমানে যারা পাচ্ছে, আর যারা সরকারি ডিএলএড থেকে করেছে তাদের মার্কসটা কম। তো একটা নর্মালাইজেশন করা যায় কিনা বলে এক দল তারা ডেপুটেশন দিয়েছে। তো তারাও যায়, মাঝে মাঝে দেখা হয়। একাডেমিকের বিষয়টা যেহেতু আপনারা অনেকে কমেন্ট করছেন, তো সেই বিষয়টা বলছি। এটা যেটা সভাপতি স্যার বললেন যে ওটা লিগ্যাল দপ্তরে পাঠানো হয়েছে, যে এটা কোনো সম্ভব কিনা। তো এটা সম্পূর্ণ সরকার সিদ্ধান্ত নেবে। যে একাডেমিকের বিষয়, একটা ডাটা দেখলাম, সেই ডাটায় উচ্চ মাধ্যমিকের নাম্বার ডিভাইডেশনটা দেখছিলাম, যে 2007 থেকে শুরু করে যে পরপর যে নাম্বার পেয়েছে,
আর বর্তমানের নাম্বারের যে ডিফারেন্সটা সেটা ওরা তুলে ধরেছে যারা গেছিল, এটুকুই। আর যেটা হলো 5% থেকে গেছিল যারা 2017 যারা কোয়ালিফাই করে আছে তাদের তাদের বিষয়টাও আলোচনা হয়েছে। তো আমাদের যে বিষয়গুলো দেখুন, এবছরে কিন্তু নোটিফিকেশান আমরা পাচ্ছি যদি মানে ওবিসিটা ক্লিয়ার হয়। আর আপনারা জানেন যে ওবিসি ম্যাটার কি হবে না হবে এটা যেহেতু কোর্টে পেন্ডিং আছে, এই মামলার রায় আগে থেকে কেউ বলতে পারবে না। আপনাদের বলবো যে সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউব চ্যানেলে বা এই সবগুলো নিয়ে কেউ প্যানিক করবেন না, বিভেদ সৃষ্টি করবেন না। রিক্রুটমেন্ট ওবিসি এসসি এসটি যারা ছিল প্রত্যেকে যে উত্তীর্ণদের নিয়েই নিয়োগ প্রসেস শুরু হবে। শিক্ষামন্ত্রী মানে মাননীয় পর্ষদ সভাপতি যেটা বললেন যে আপনারা কেউ বঞ্চিত হবেন না, যে আপনারা যারা কোয়ালিফাই করে আছেন অলরেডি, যারা সার্টিফাইড, তারা কেউ বঞ্চিত হবেন না। কিন্তু 23-এর ব্যাপারটা যেহেতু আলাদা, তো উনি ব্যাপারটা বললেন। তো আমরা 23-এর বিষয়েও কিছু বলেনি, সম্পূর্ণরূপে আমি পরিষ্কারভাবে বলছি। আপনারা অনেকে এই লাইভ আবার ইউটিউবে যায়, তো আমি কোনো কথার অর্থ অন্যভাবে বলবো না, পরিষ্কারভাবে শুধু 22-এর কথাই হয়েছে। এবং আমাদের আগে একটা গ্রুপ গেছিল যারা একাডেমিকটাকে নর্মালাইজেশন করতে চাইছে, নতুন পুরনো যাতে চাকরি পায় সবাই মিলে। তো সে বিষয়টাও স্যার বললেন। আর আমাদের সব প্রধান কথা বললেন যে শূন্যপদটা আনুন, ভ্যাকান্সি তো মানে ভ্যাকান্সি এলে 3 মাসের মধ্যে ইন্টারভিউ প্রসেস কিন্তু কমপ্লিট করে দেবেন। ভ্যাকান্সি এলে আবারও বলছি 3 মাসের মধ্যে প্রসেস কমপ্লিট করে দেবেন। বারবার শিক্ষামন্ত্রীর কাছেও বলছেন, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি, ওবিসি সমস্যা না মেটা পর্যন্ত শুরু হবে না। আর যারা অলরেডি সার্টিফাইড তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আপনারা বিভিন্ন গ্রুপে কন্ট্রোভার্সি তৈরি করবেন না, ওবিসি এবি বা জেনারেল বা এসসি এসটি কারোর সাথেই। শুনুন, লড়াইটা অন্য জায়গায়, লড়াইটা শূন্যপদ সিনিয়র আনা লড়াইটা করুন। 22 স্টেট যারা কোয়ালিফাই করেছে তারা নিশ্চিন্তে থাকুন। আবারও বলছি, 22 স্টেট যারা কোয়ালিফাই করেছেন নিশ্চিন্ত থাকুন। হাইকোর্টের কোনো রায় শুধু সেটা দেখবেন না, হাইকোর্টের পুরো সার্টিফিকেট, ওবিসির যে অর্ডার, সেই অর্ডার কপি পুরো অ্যানালাইসিস করা হলো, স্যারের সামনেও বসে কথা বললাম, ওখানে অবলিক দিয়ে দিয়ে দেখবেন। আমি ওবিসি ভাইদের বলছি যে ধারাবাহিক লড়াইটা করুন মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য, অন্তত মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য যে আমাদের শূন্যপদ একবারে দিন বেশি করে, এই শূন্যপদ দিলে আমরা বেরিয়ে যাব, এই জায়গাটা তৈরি করুন। ইতিমধ্যে আমরা নগরপাল ফিরহাদ হাকিম সাহেব এবং সাথে সাথে আমরা ডায়মন্ড হারবারের এমপি আমাদের অভিষেক দা থেকে শুরু করে আমরা আরো আধিকারিকের কাছে যাব আমরা আমাদের শূন্যপদের বিষয়টা তুলে ধরার জন্য, যে 17 টেট তারপর 22 টেট, এই দীর্ঘ 5 বছরের একটা গ্যাপ ছিল। আমরা সবাই ওবিসি নিয়ে, ওবিসি সার্টিফিকেট বাতিল, আমরা সবাই প্রশ্নভুল নিয়ে, আমরা সবাই বিএড নিয়ে পড়ে আছি। আরে ভাই, যারা আমরা উত্তীর্ণ হয়েছি তারা একসাথে প্রত্যেকটা জায়গায় তৈরি করুন। শিক্ষামন্ত্রী আছেন, শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন দিন। নিজেদের মধ্যে যারা টেট পাস করে আছেন, এখনো বারে বারে বলছি, অনেকে ভাবছেন যে আমার একাডেমিকটা কম, আমি কি করে চাকরি পাবো, আমার 22 একাডেমিক। কথার কথা অনেকে ভাবছেন যে আমার একাডেমিকটা কম, এখন সাথে লড়াই করে পারবো না। কিন্তু পরিষ্কারভাবে আনঅফিসিয়ালি যেটুকু কথা হয়েছে, দেখুন, নতুন পুরনো মিলিয়েই কিন্তু 2017-র মতো কিন্তু প্যানেল তৈরি হবে। নতুন পুরনো মিলে প্যানেল তৈরি হবে। আর একাডেমিক চেঞ্জ হলেও হতে পারে, এবারে কেউ বলতে পারে না কি হবে না হবে, এটা সরকার সিদ্ধান্ত নেয়। সরকার চাইলে অবশ্যই, যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথা বলেছিলেন যে আগের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের নাম্বার দিত না, কিন্তু বর্তমানে কিন্তু নাম্বার দেয়, এটা আমরা সবাই জানি। আগে 2007, 4, 5 এইসব লাইন মানে মাধ্যমিক যখন দেওয়া হয়েছিল, সেই সময় 70 বা 80% বা 90% নাম্বার পাওয়াটা কিন্তু চাপের ছিল, কিন্তু বর্তমানে সেটা অনেকটাই হালকা। আমি বলছি না যে না পড়ে নাম্বার পায়, অবশ্যই লেখে, কিন্তু নাম্বার দেওয়ার পদ্ধতিটা একটু পরিবর্তন হয়েছে। ওবিসি ক্যান্সেল হওয়ার কোনো প্রশ্ন এখানে নেই। অনেকে কর্মকার আছে, অনেকে সেন আছে, অনেক কর্মকার সেন বা ঘোষ, এইসব জাতীয় 2010-এর পরেও কিন্তু ওবিসি এরা আছে, ওবিসি বি এর মধ্যে। তো ওবিসি যারা অলরেডি সার্টিফাইড হয়েছে, ক্যান্সেল হওয়ার কোনো জায়গা নেই।
আপনারা এটা নিয়ে ভাববেন না। এখন ভাবুন শূন্যপদটা কি করে আসবে। ওবিসি সমস্যা মিটে গেলেও কিন্তু নোটিফিকেশন আসবে না যদি না আপনি প্রচারে থাকতে পারেন। প্রচারটা জরুরি, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য ধারাবাহিক আন্দোলনটা জরুরি, সরকারের বিরুদ্ধে নয়, এই সিস্টেমের বিরুদ্ধে গিয়ে আন্দোলন জরুরি। আমি পরিষ্কার যে কথাগুলো বলছি, দেখুন সরকার শূন্যপদ দেবে। আপনারা হয়তো ভাবেন, আমি সেবার শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে গেছিলাম, শিক্ষামন্ত্রী উনি একটা কথা বলেছিলেন যে আপনারা তো শিক্ষামন্ত্রীর বাইরে যারা থাকে, পিএ বা আদার্স যারা থাকে, যে সোশ্যাল মিডিয়াতে তো আপনারা বিরূপ প্রক্রিয়া বেশি লেখেন। এই যে একটা ভালো টেট নিলাম 2022-এর টেট, সোশ্যাল মিডিয়াতে আপনারা অনেক কিছু লেখেন, বিরুদ্ধে লেখেন, কিন্তু একটা সুন্দর টেট নিলাম 2022-এর টেট, আপনারা ধন্যবাদ দিয়েছেন। আলাম স্যার অবশ্যই ধন্যবাদ দেবো আপনাদেরকে। আমাদের এই টেট উত্তীর্ণ যারা আছে এদের নিয়োগগুলোর ব্যবস্থা করুন, এই কথাটাই বলে এসেছিলাম। তারপর আর সেইভাবে দেখা হয়নি, দেখা হয়েছে রানিং অবস্থায়। তো এই জায়গাটা যাতে শিক্ষামন্ত্রীর কাছে আমরা যেতে পারি বা মুখ্যমন্ত্রীর কাছে যেতে পারি, এই পোস্ট ক্রিয়েটের ব্যাপারটা আপনারা জানেন। স্যার আমাদের সভাপতি স্যারও বলছিলেন এই 2009-এর ব্যাপারটা, ওনার কথা শুনে যেটুকু বুঝলাম উনিও যে খুব সন্তুষ্ট তা নয়। এই 2009-এর এই মানে আমাদের উত্তর 24 পরগনার কোনো ভ্যাকান্সি নেই। উত্তর 24 পরগনায় যারা চাকরি করবে তাদের ওই আলিপুরদুয়ার বা কোচবিহার এই লাইনে চলে যেতে হবে, কোনো পথ নেই। কারণ অলরেডি কিন্তু 2009-এর যে অবস্থা তৈরি হয়েছে, তারা যে ভ্যাকান্সি বেরোবে সেই ভ্যাকান্সিটা কিন্তু তারা নিয়ে নিচ্ছে। আর মাঝে পড়ে কিন্তু আমরা যারা একটা স্বচ্ছ টেট, স্বচ্ছভাবে কোনো সুপারিশ ছাড়াই যারা আমরা উত্তীর্ণ হয়ে আছি, আমরা এই হীনমন্যতায় বা একটা অন্যরকম একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে পার হচ্ছি। এই জায়গায় দাঁড়িয়ে দেখুন আমরা ঘরে বসে থাকতে পারতাম। কাল জানানো গেল যে সভাপতি স্যার কথা বলবেন, তো কটায় কথা বলবেন? 5টার পর। তো আমরা কিন্তু দূর দূর বাড়ি, নদিয়া থেকে এলেন শাহিদুল, ডায়মন্ড থেকে এলো হাফিজুর, বরহনগর থেকে এলো অদিতি, তো আমরা গিয়ে অনেকক্ষণ কথা বলে এলাম। আর বারে বারে একটা কথা স্মরণ করে দিয়েছি স্যার, যে এই দীর্ঘ 2 বছর কিন্তু রাজপথে 2 বছর কিন্তু কম নয়। আপনার যে কথা বছর বছর নিয়োগ, বছরে 2বার নিয়োগ, টেট পাস কেউ বসে থাকবে না, কিন্তু সেটা কিন্তু আপনি করে দেখাতে পারলেন না। তো উনি বললেন এটা অবশ্যই করে দেখাবো। কিন্তু ভ্যাকান্সির বিষয়টা দেখুন, আমি বারে বারে বলছি, কিন্তু আপনাদের দিক থেকেও যদি পারেন বলুন। মুখ্যমন্ত্রী কিন্তু পোস্ট ক্রিয়েট করতে পারেন, একমাত্র ওনার ক্ষমতা আছে, সরকারের ক্ষমতা আছে পোস্ট ক্রিয়েট করার। আর এইবারে যা অবস্থা, একটা ভালো সংখ্যক রিটায়ার হচ্ছে, কিন্তু এটা আপনারা কেউ কেউ খবর রাখেন। এবং 2026-এর আগে অনেকেই কিন্তু রিটায়ার হবেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি একটা অন্তত পক্ষে যদি 40-এর কাছাকাছি ভ্যাকান্সি থাকে, দেখবেন কোনো টেট পাস কিন্তু আর কেউ বসে থাকবে না, সবাই কিন্তু আমরা নিয়োগটা পাবো। আর সামনে যেহেতু একটা বিধানসভা ভোট, আমরা জানি সবচেয়ে বড় ভোট, সরকার কে থাকবে কি থাকবে না, নিয়োগ কিন্তু একটা করতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে আমরা জানানোর ব্যবস্থা করুন, কিভাবে জানানো যায়। আর যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আমরা কোনো রাজপথে পড়ে থাকার থেকে আলোচনার পথে যাওয়ার চেষ্টা করছি। ইতিমধ্যে অদিতিকে কিছু ডকুমেন্টস দেয়া হয়েছে, ও কয়েকটা জায়গায় দেওয়ার কথা বলেছি, যেখানে বড় বড় আধিকারিকরা বসে, যাদের সাথে মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়। আমি সবার নাম এখানে বলছি না। এছাড়াও কিন্তু আমরা অনেক মুখপাত্র যারা, তাদের সাথে কিন্তু কথা বলছি। ওই একটাই কথা, ওবিসি ম্যাটার। কিন্তু ওবিসি ম্যাটারটা হয়তো সলভ হবে, কিন্তু ভ্যাকান্সিটা পেতে গেলে আমাদের কিন্তু বারে বারে লেগে থাকতে হবে। আমরা যদি হারিয়ে যাই, ওই 12, 14, 18, 22, 24 এরকম একটা ভ্যাকান্সি দিয়ে নিয়োগ হবে, এটা আপনারা বুঝতে পারছেন না। 2009 সাউথের কোনো আপাতত খবর নেই। আমার যেটুকু আইনি বিষয়, আমি বিশেষ কিছু জানি না, তো যেটুকু জানি বা দেখি সেই থেকে বলছি। আর সামনে সবচেয়ে বড় একটা আমাদের ক্ষতির কারণ হচ্ছে ম্যাট 1594। আপনারা জানেন এটা খুব সম্ভব 18 তারিখ, আমি আবার লিস্টটা দেখে নিই। আসতে দেরি করো, খুব সম্ভব এটা হচ্ছে 17ই মার্চ। 17ই মার্চ, খুব সম্ভব 17ই মার্চ কিন্তু লিস্টেড দেখাচ্ছে। আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, ম্যাট 1594 ম্যাটটা কিন্তু আসতে চলেছে।
মানে এই ম্যাটে 1 লক্ষ কোয়ালিফাই করবে 2014 টেট থেকে। আপনারা হয়তো এখন বুঝতে পারছেন না, সেই কারণে বলবো যাদের যদি মনে হয় যে না আইনি পদক্ষেপে অনেকে গ্রুপে নতুন যুক্ত হয়েছেন কিন্তু কোনো ফান্ডিং দেননি, আমরা জ্ঞান মানে বুঝে যে না ম্যাটটা আটকানোর দরকার, ইউটিউবে সার্চ করুন ম্যাট 1594। প্রাথমিক উত্তীর্ণদের জন্য, প্রাথমিক টেট উত্তীর্ণদের জন্য কতটা ক্ষতিকর সেটা কিন্তু লিস্টেড 17/3 মানে 17ই মার্চ আপনারা কিন্তু লিস্টেড দেখে নিতে পারবেন সুপ্রিম কোর্টের সাইট থেকে। এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হচ্ছে। লড়াইটা কিন্তু আমাদের করতে হবে। 1 লক্ষ পাশ করলে, অনেকে বলে পর্ষদ পার্টি হয়েছে, 1 লক্ষ পাশ করলে কিন্তু ক্ষতিটা পর্ষদের হবে না, ক্ষতিটা কিন্তু আমাদের হবে। আমরা যারা এই 2 বছর একভাবে চাতক পাখির মতো তাকিয়ে আছি কখন বৃষ্টি হবে বা কখন নোটিশ আসবে, সেই জায়গাটা কিন্তু নষ্ট হবে। এই ম্যাট 1594 পর্ষদ অ্যাডভোকেট দিলেও সাথে সাথে 22 স্টেটের জন্য আলাদা অ্যাডভোকেট থাকবে। আজকাল আমি দেখেছি কিছু কিছু ক্যান্ডিডেট আমাকেও মেসেজ করে যে ম্যাট নিয়ে পর্ষদ যাচ্ছে, আপনারা কি করবেন। তো আমি একটা কথা বলবো, 22 স্টেটের স্বার্থ যেখানে লুকিয়ে আছে সেখানে 22 স্টেট আলাদা অ্যাডভোকেট রাখবে। আপনারা রাজি আছেন তো? ম্যাট 1594 থেকে 1 লক্ষ কোয়ালিফাই করবে 2014 টেট থেকে প্রশ্নভুল মামলা, 6 প্রশ্নভুল মামলায়। সেই 6 প্রশ্নভুল মামলা ঢুকে গেলে কিন্তু আমাদের ক্ষতি হবে, ক্ষতি মানে ব্যাপক ক্ষতি হবে। তাদের রায় যদি একবার বেরিয়ে আসে, তারা আগে কিন্তু হাইকোর্ট ছুটবে যে 2014 আর এটা 2024 থেকে 25, দীর্ঘ 11 বছরের ডিফারেন্স, দীর্ঘ 11 বছরের ডিফারেন্স। 11 বছর আগে যদি বা 10 বছর আগে যদি আমাদের যদি 6 নম্বর দেয়া হতো, অলরেডি তো ভুল 6টা নাম্বার, তাহলে আমাদেরা কিন্তু টেট পাসটা করে যেতাম এবং চাকরিটা কনফার্ম ছিল। অনেকে সেই সময় কিন্তু ট্রেনিং ছিল। আপনারা ভালো করেই জানেন 2014 টেট সেটা 2016 সালে রিক্রুটমেন্ট হয়েছিল, প্রায় 48,000 রিক্রুটমেন্ট হয়েছিল। ট্রেন ক্যান্ডিডেট যারা ছিল, তোমার নাম কি, বাবার নাম কি, একটা যে কোনো ডেমো দেখিয়ে চলে যাও। ডেমোর কথাটা আমি এমনি বললাম, ডেমো হয়তো হয়নি, কিন্তু বিষয়গুলো যাব না, এই বিষয়গুলো নিয়ে আইনি পথে আছে। তো তারা কিন্তু চাকরি পেয়ে, ট্রেন ক্যান্ডিডেট শুনলে কিন্তু 2014 টেট কোয়ালিফাইড ট্রেন ক্যান্ডিডেট প্রত্যেকে চাকরি দেওয়ার পর কিন্তু নন ট্রেনদের ডেকেছিল। তো যারা ট্রেন ছিল কিন্তু মনে করুন 1-2 নম্বরের জন্য কোয়ালিফাই করতে পারেনি, যদি ম্যাট 1594 থেকে যদি একবার রায় আসে, তারা কিন্তু কোর্টে ছুটবে আর কোর্টও বিচার করবে যে হ্যাঁ এরা তো ডিপ্রাইভ, যদি 2 নম্বর পেতো তাহলে এ তো চাকরি পেতো, এ তো কোয়ালিফাই করা মানে প্রশিক্ষণ ছিল, তখন বেসিক ট্রেনিং ছিল, আপনারা জানেন জেবিটি এর বেসিক ট্রেনিং ছিল। সেই 14 টেটে যারা অনেকে কোয়ালিফাই করতে পারেনি, কিন্তু 2 নম্বর 5 নম্বরের জন্য কোয়ালিফাই করতে পারেনি, ট্রেন ছিল। সেই জায়গায় তারা কিন্তু আগে গিয়ে বলবে তাহলে এই 10 বছরের বঞ্চনার শিকার আমরা, আমাদের আগে নিয়োগ করা হোক। তখন কিন্তু এই 22 টেট বলে কিছু থাকবে না, আমরা কিন্তু রিক্রুটমেন্টে নেই, এটা মাথায় রাখবেন। একটা নোটিফিকেশন যদি নিয়ে আসতে পারতাম, অনেক পথ কিন্তু ইয়ে হয়ে যেত। এই নয় আপনারা ভাবছেন যে 2017 যে প্যানেলের মধ্যে ঢুকবে, আপনারা দেখুন ঢুকতে পারে কিনা, আমি কিছু বলবো না। একটা নিয়োগ হয়ে গেলে তখন কিন্তু সেই নিয়োগের মধ্যে নতুন করে ঢোকাটা কষ্টের। কিন্তু আমরা কিন্তু শুধুমাত্র টেট উত্তীর্ণ, আমরা কিন্তু কোনো রিক্রুটমেন্ট প্রসেসে নেই। টেট আর রিক্রুটমেন্ট সম্পূর্ণ আলাদা, এটা কিন্তু বুঝতে হবে। ঠিক ঠিক, রিক্রুটমেন্ট যখন হবে তখন আলাদা ক্রাইটেরিয়া থাকবে। এই কথাটা সত্যি যে একটা সূচক মাত্র আপনি কোয়ালিফাই করেছেন, ইন্টারভিউ আছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নাম্বার, ডিএলএড এর নাম্বার দেখে আপনার প্যানেলটা হয়ে যাবে, ফাইনাল প্যানেল লিস্ট। আমাদের ইন্টারভিউটা চলে এলে ফর্ম ফিল আপটা করতে পারলে আমরা কিন্তু প্রসেসে ঢুকে গেলাম। যদিও অনেক ব্যাপার আছে একটা প্রসেস, কারণ টেট পাস ছাড়া তো কেউ নিয়োগে বসতে পারে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেটা বলছিলাম, টেট পাস করি 2022 ইন্টারভিউ কি শুনুন বেশি এতে যেমন যেটুকু আমি বলার, আমি যেটা আমি তুলে ধরার চেষ্টা করছি আপনাদেরকে, নোটিফিকেশান আসবে পরিষ্কারভাবে। গতকাল যেটুকু কথা বললাম, ওবিসি ছাড়া নোটিফিকেশান আসবে না। ওবিসিদের অলরেডি সুপ্রিম কোর্টের রায় কি হবে, কোন পজিশনে যাবে,
সেটার পাশাপাশি কিন্তু সরকার, যে দেখলাম কয়েকটা সোশ্যাল মিডিয়াতে কটা পিডিএফ দেখলাম যে অলরেডি কিন্তু সার্ভের কিছু কিছু ব্লকে শুরু হয়ে গেছে। তো এটা দ্রুততার সাথে করা দেখতে পাচ্ছি। আর তার সাথে সাথে আমাদের যে নোটিফিকেশন বর্তমানে একটাই নিয়োগ সম্ভব, সেটা হচ্ছে প্রাথমিক টেট উত্তীর্ণদের নিয়োগ। এই নিয়োগটাই কিন্তু মানে এখন বর্তমানে এই নিয়োগটাই কিন্তু সবার মুখে মুখে আছে। আমরা সেদিনও শুনলাম, শিক্ষামন্ত্রীও বললেন, তো সভাপতি মহাশয়ও বললেন যে এটা আমার প্রথম টেট আছে, আমি এই টেটটা থেকে নিয়োগ দেওয়ার জন্য বারে বারে বলছি। আর আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করুন, সরকারের পাশে থাকুন। সরকার নিশ্চয়ই আপনাদের নিয়ে একটা ভাববেন, তবে পোস্ট ক্রিয়েট এর বিষয়টা তো আমার হাতে নেই, এটা মাননীয় মুখ্যমন্ত্রী ভাবলে অবশ্যই করতে পারেন। আর এমন শিক্ষামন্ত্রী, উনি নিজেও বললেন যে যথেষ্ট আমাদের শিক্ষামন্ত্রী যথেষ্ট সহানুভূতিশীল শিক্ষামন্ত্রী, নিয়োগ কিন্তু দেবে, কিন্তু ওবিসি ছাড়া কিন্তু এই বর্তমানে নিয়োগ করলে সমস্যায় পড়ে যাব, এটুকুই বললেন। হ্যাঁ, ম্যাটটা দেখুন, ম্যাট কতদিন আটকাবো, সরকার যদি চায় 150কে ভ্যাকান্সি, শুনুন ভ্যাকান্সি 150কে ভ্যাকান্সি, ওইভাবে তো ভ্যাকান্সি দিলে বর্তমান পরিস্থিতি তো বুঝতে পারছেন যে ভ্যাকান্সি ওরকম কোনোদিন হয় না। ভ্যাকান্সি সরকারের ইচ্ছে থাকে, তো সরকার চাইলে ভ্যাকান্সি দেবে। তো আমরা তো বাড়িতে বসে থাকলে হবে না, আমাদের বিভিন্ন কর্মসূচিগুলো চালিয়ে যেতে হবে। আর ওবিসি ভাইদের বলবো, বিভিন্ন গ্রুপে আপনারা দেখুন একসাথে লড়ুন। কেউ আমরা কোনোভাবেই কারোর বিরুদ্ধে বা ঐক্যমঞ্চ কারোর বিরুদ্ধে যায় না। আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে অনেকে কন্ট্রোভার্সি তৈরি করছেন, বা বিভিন্ন কেসের রায় হাইকোর্ট থেকে দেখতে পাচ্ছি আমরা। তো ভালো করে কেস গ্রুপ মানে অর্ডার কপিগুলো পড়ুন, কোন পরিপ্রেক্ষিতে কেসগুলো হয়েছে। আর সুপ্রিম কোর্টে 18 তারিখের এই মামলাটা শুনুন, প্রধান মামলাটা যে রায় দেবে সেই রায়। তবে 22 স্টেট যারা আছে, সেদিনও শুনে এসেছি 2022 স্টেট উত্তীর্ণ যারা আছে তাদের ক্ষেত্রে কোনো বিরূপ প্রভাব পড়বে না, কারণ অলরেডি আপনারা সার্টিফাইড আছেন। এটুকুই বলার। যারা মানে প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, এই ম্যাট 1594 যে তারা জানেন না, ইউটিউব থেকে দেখে নিন। অন্তত 22-এর পক্ষ থেকে একটা আমরা অ্যাডভোকেট দিই, এর আগেও দিয়েছি। আর 2017 সালে যারা চাকরি করছে আপনারা জানেন, তারাও কেসটা কয়েকটা শুনানি করিয়েছিল। তারা জানে যে এই কেসটা শুনানি করাতে হবে। যে টেটে এত দুর্নীতি, যে টেট নিয়ে এত ওএমআর নেই, কিচ্ছু নেই, যে টেটে পুরো শিক্ষা দপ্তর এখন আইনি পথে, তো সেই টেটে আবার নতুন করে 6 নম্বর কিভাবে দেওয়া হবে? তো এই দাবিটা তোলার জন্য আমাদের অ্যাডভোকেট দরকার। আর সবচেয়ে বড় পয়েন্ট সেটা হচ্ছে যে 2022-এ অলরেডি 52,000-এর মতো পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড পাস করে আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এদের রিক্রুটমেন্টটা করার জন্য আমরা বলতে পারি সুপ্রিম কোর্টে, মানে রিক্রুটমেন্ট করার জন্য না, যে নতুন করে এই যে টেটে এত দুর্নীতি, সেই টেটে কি করে নাম্বার বাড়ানো হবে? অলরেডি তো কোয়ালিফাই ক্যান্ডিডেট পশ্চিমবঙ্গে বসে আছে। তো এই জায়গায় সাহায্যের হাত বাড়িয়ে দিন, আপনারা বুঝুন, বুঝে অন্তত ফান্ডিংটুকু করুন। এটা সবার স্বার্থে বলছি, এটা বুঝতে পারবেন আপনারা। এই কেসটার ডিটেলস দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি অবস্থায় আছে। আর প্রশ্নভুল মামলা নিয়ে উনি যেটুকু বললেন যে আইনি পথে যে লড়ছে লড়া হোক, এক্সপার্ট টিম আছে, তো প্রশ্নভুল নেই, এটুকু বক্তব্য রাখলেন। আর 23 স্টেট নিয়ে কোনো কথা হয়নি, কোনো কথা বলিনি, শুধুমাত্র 22-এর কবে শুরু হবে, কত ভ্যাকান্সি হবে, আর কোনোরূপ কোনো সমস্যা হবে কিনা যারা টেট পাস করে আছে পরবর্তীকালে ওবিসির সমস্যাটা উনি পরিষ্কার করে দিয়েছেন। আমাদের একটাই দাবি তোলা হোক, একটাই হ্যাশট্যাগ করা হোক, ওই 150কে ভ্যাকান্সি এই দিয়েতে আমরা শুরু হোক। প্রত্যেকে ভালো থাকবেন, বিস্তারিত বলবো না, অনেকেই একই কথা বারবার বলতেও ভালো লাগে না। শুনুন, এনআইএস-এর ব্যাপারটা যেটা বলছি, বৈধ ক্যান্ডিডেট, অনেকে অনেক কিছু আমি দেখতে পাচ্ছি। এনআইএস-এর ব্যাপারটা বলা হয়েছে যে বৈধ ক্যান্ডিডেট, ইন সার্ভিস বৈধ ইন সার্ভিসরা অবশ্যই নিয়োগে আসতে পারবেন সুপ্রিম কোর্টের অর্ডারে। আর সেটা দেখতে হবে বিষয়গুলো। এনআইএস নিয়ে এখন আমার ব্যক্তিগতভাবে আমি কোনো মন্তব্য করব না, তবে আমরাও চেষ্টা করব যে যোগ্য তারা ইন প্রসেসে আসুক। আর সবচেয়ে বড় যোগ্য যারা এই 2 বছরের ডিএলএড পূর্ণ প্রশিক্ষিত এবং টেট পাস করে গত 2 বছর রাজপথে আন্দোলন চালিয়ে গেছে, তারা কখনো 1060 আটকাতে গেছে 2022-এর প্রশ্নভুল, কখনো আবার ম্যাট 1594 তারা আটকাতে গেছে।
কখনো তারা পঞ্চম শ্রেণীর মতো মামলা, পঞ্চম শ্রেণীর মতো বড় একটা হাই ভোল্টেজ মামলা চালিয়েছে। কখনো তারা পিডিএফ বের করতে কলকাতা হাইকোর্টে গেছে। কখনো তারা বিএড যাতে কোনোভাবে না আসে, বিএড এর সার্টিফিকেট যাতে না আসে, দিল্লি ছুটেছে। কখনো তারা বিএড এর সার্টিফিকেট যাতে ইনভ্যালিড হয় সেই পদক্ষেপ নিয়েছে। সেই ঐক্যমঞ্চের একজন সাধারণ সদস্য হিসাবে আমি বলতে পারি, পাশে থাকুন। 22-এর স্বার্থ যেখানে আছে সেখানে কিন্তু আমরা অ্যাডভোকেট পার্সোনালভাবে আমরা নিজেরা ঐক্যমঞ্চের পক্ষ থেকে অ্যাডভোকেট দেব। তাই ম্যাটে আমাদের যেতে হবে। আপনারা যেভাবে ফান্ডিং করেন সেভাবে করুন। যারা এখনো পর্যন্ত নতুন গ্রুপে যুক্ত হয়েছেন, দেখুন লড়াইটা কিন্তু প্রত্যেকের আমাদের স্বার্থে করতে হবে। এটা বুঝে দেবেন, আপনারা নিজের স্বার্থে দেবেন, নিজের স্বপ্ন পূরণের স্বার্থে করবেন, এগিয়ে আসবেন। হ্যাঁ হ্যাঁ, এ করো। দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে 50,000 টেট পাস আমরা দেখছি, কিন্তু বাস্তবে কতটা আছে সেটাও ভাববার বিষয়। অনেকটাই টেট উত্তীর্ণরা কমে যাবে। আমি চেয়েছিলাম যে আগে একটা অন্তত আমাদের ফর্ম ফিল আপ করে দেখা হোক পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড কতজন আছে, অন্তত একটা পোর্টাল খুলে, তারপর শূন্যপদটা দেবেন। এই বিষয়টা এখন টার্গেট আছে। এই বিষয়টা শিক্ষামন্ত্রীর কাছেও বলবো যে স্যার একটা অন্তত পোর্টাল খুলুন। ভোটের আগে এটা কিন্তু একটা ভালো প্রচার, যে পোর্টাল খুলে দেখা হচ্ছে যে কতজন টেট পাস পূর্ণ প্রশিক্ষিত আছে বর্তমানে। ওবিসি বা এসসি এসটি না দিয়েই কতজন টেট পাস আছে তার উপর একটা ভেরিফিকেশন হোক। হওয়ার পর দেখবেন কাজটা অনেকটা এগিয়ে যাবে। যদি 40,000 কি 35,000 ডিএলএড থাকে, সেই পরিপ্রেক্ষিতে ভ্যাকান্সিটা দিন, তাহলে দেখবেন কেউ ডিপ্রাইভ হবে না, সরকারের পাশে থাকবে। আর যোগ্যরা স্কুলে ফিরবে, তাদের পরিবার বাঁচবে, সমাজে সম্মান ফিরে আসবে। এই 2 বছরের লড়াই দেখে কেউ উপহাস করবে না। এই জায়গাটা বলার জন্য ইতিমধ্যে আমরা ফিরহাদ হাকিম থেকে শুরু করে, ইতিমধ্যে আমরা শিক্ষামন্ত্রী স্যার থেকে শুরু করে, আমাদের অভিষেক ব্যানার্জি মহাশয় থেকে শুরু করে, হয়তো মুখ্যমন্ত্রীর কাছে যেতে পারবো না, কিন্তু ওনার পাশে যারা থাকেন তাদের ডেপুটেশন দেয়া বা তাছাড়া অ্যাডহক কমিটির কাছে যাওয়া থেকে শুরু করে আমরা কিন্তু এই সব পদক্ষেপগুলো কিন্তু চালিয়ে যাচ্ছি। এবং মুখ্যমন্ত্রীর পাশাপাশি যারা থাকেন, কোনো আন্দোলনকারী বা যেই হোক না কেন, তাদের কাছেও যাচ্ছি যে বিষয়টা তুলে ধরার জন্য, যে এই প্রাথমিক টেট উত্তীর্ণদের একটা বহু সংখ্যক টেট উত্তীর্ণ যারা এই গত 2 বছর পাশ করে বসে আছে আর পরীক্ষার জন্য 5 বছর অপেক্ষা করেছিল, এই বিষয়টা তুলে ধরার জন্য। সাথে থাকুন, পাশে থাকুন, পজিটিভ থাকুন, পাবেন। আবারও বলছি, পাবেন। যারা অনেকেই শুধুমাত্র আপডেট নেন তাদের উদ্দেশ্যে বলেন, সবাই পাবেন। কিন্তু এবারে পরবর্তী এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেলে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে আমরা কিন্তু রাজপথে নামবো। সেই জায়গাটা আসুন। এই রমজান মাসে অনেক ভাইয়েরা রোজা আছে, সারাদিন কষ্ট করে আছে, সারাদিন খায়নি, তো তারা খাওয়া দাওয়া করবে, 9টা বেজে গেছে। তো যাই হোক, এই পর্যন্ত রেখে দিলাম। অনেকেই অপেক্ষা করে থাকে বিদেশদা লাইভটা একটু শুনতে চাই। যাই হোক, তুমি একটু কটা কথা বললে ভালো লাগবে। এটুকু আবারও বলবো, 2014 টেটে যারা লেগেছিল তারা আজ স্কুলে আছে। অনেকে হারিয়ে গেছিল, অনেকে হারিয়ে গেছিল, তারা এখন এখন ডিএলএড টেট ট্রেনিং করছে, অনেকে করে নতুন করে রিক্রুটমেন্টে আসার চেষ্টা করছে। যারা 16-18 ব্যাচ টাচ করেছিল, যারা টেট পাস করার পর, আমার কয়েকজন বন্ধু আছে, তারা সবাই বেরিয়ে গেছে। খুব হাইফাই নাম্বার না হলেও তারা বেরিয়ে গেছে। এই যে প্যানেলটা একদম 2017 প্যানেলটা বের হলো, অনেক যোগ্য ক্যান্ডিডেট ঢুকেছে তারা। 17-14 যে প্যানেল 2022-এর যে রিক্রুটমেন্ট হলো। ঠিক আছে, এটুকু বলার। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ সকলকে। শুভরাত্রি, ভালো থাকবেন, পজিটিভ থাকুন, পড়াশুনো করুন, আর অন্তত একে অপরের পাশে থাকুন। আর এই ম্যাট 1594-কে আটকানোর জন্য অন্তত দ্রুততার সাথে আপনারা ফান্ডিংটুকু দিন। এটা আমাদের নিজের স্বার্থে, বুঝে দেবেন। লড়াইটা কিন্তু একসাথে করতে হবে, এটুকু বলার। একদম। ডাডিস ভাই বলছে প্রতিদিন একবার করে লাইভে আসবো। না না, লাইভ টাইভে আমার ঠিক পছন্দের না, যেহেতু গতকাল গেছিলাম তাই মনে হলো লাইভটা করি, এটুকুই। এসকে আলিয়াজ মাত বলছেন 23 স্টেট কি সাথে আসতে পারে? কিছু বলার নেই, লক্ষ্য রাখুন লাইভে, হয়তো হঠাৎ করে একদিন বলেই দেবো।
একদম ইমারুন ভাই হক বলছে, বিদেশ দা আপনার কথাগুলো থাকলেই ভরসা পাই। অবশ্যই ভরসা রাখুন, নিজের উপরে ভরসা রাখুন, সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখুন। যারা পরিশ্রম করে বা পরিশ্রমকারী, তারা দেরিতে হলেও সফলতা পায়। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।